টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় ভোটে কেন অপকর্মের অভিযোগ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব এবং আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায়। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সম্মানিত সদস্য নূর আহমেদ বকুল। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি এটিএন বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আলোচনা শুরুর আগে এই মুহূর্তে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম. জাহাঙ্গীর ভূঁইয়া ওনার বক্তব্য দিয়ে, এবং সেই বক্তব্যে উনি বলেছেন যে 7 জানুয়ারির নির্বাচনে তাদের প্রিয় একজন নেতা তার সন্তানকে জেতানোর জন্য অনেক অপকর্ম করতে হয়েছে। কোটান কোট আমি পড়ছি, আগামী 8 মে কোনো অপকর্ম ছাড়া আমরা ভোট কেন্দ্র খোলা রাখবো। আমাদের প্রার্থী বলেছেন ভোট কেন্দ্রে আসবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, আমাদের আপত্তি নেই। তবে যদি কেউ ভোট কেন্দ্র বন্ধের পায়তারা করেন, একাধিক ভোট দেওয়ার চেষ্টা করেন, কবরস্থানের মুদ্দারদের ভোট দিতে চায়, এমন ঘটনা ঘটায়, আমরা তৎক্ষণাৎ ভোট কেন্দ্র বন্ধ করে সেখানে বিক্ষোভ প্রদর্শন করব। স্বাভাবিকভাবে ভোট নিয়ে আপনাদেরও নানা রকম অভিযোগ আছে, আলোচনা শুরু করবেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতা, দেশে দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশস্ত্র সালাম। বিজ্ঞ দুজন আলোচক আমার অত্যন্ত প্রিয় আমার ডানে সুভাষ সিংহ রায় এবং আহমেদ বকুলকে সুস্বাগতম। মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, অনেকদিন পর আবার আসার সুযোগ পেয়েছে সুস্থ শরীরে। এই জন্য ভোট নিয়ে আপনি যেটা বলছেন, ভোটে কেন অপকর্ম, অপকর্মের এই অভিযোগ আসে, অভিযোগ আসে কেন? এই ভোট নিতে আমাদের, আমরা এই ভোট নিয়ে ইন্টারেস্টেড না, আমরা এই ব্যাপারে কোনো অনপরিষ্কার বলেছি। এই ভোটের কোনো রাজনৈতিক দল হিসেবে তো ভোট নিয়ে ইন্টারেস্টেড হওয়ারই কথা। এইভাবে তো ভোট নিয়ে নিঃশ্বাসে লাভ নেই। তো এখানে যেভাবে 7 জানুয়ারি আওয়ামী লীগের কাউন্সিল হয়ে গেল, তার নির্বাচন না কাউন্সিল, সেই কাউন্সিলে যাদেরকে নেতা বানানো দরকার তাদেরকে নেতা বানিয়েছে, আর তাদেরকে বানায় নিয়ে তারা বাড়ি চলে গেছে। অনেকগুলি রাজনৈতিক দল আসলো না, কাউন্সিলে 2,000 মানুষ বক্তব্য দিতে আসে, কেউ শুনতে আসলো। তারপরে এই নির্বাচনের তো কোনো মূল্য নেই। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের অনেকে নির্বাচিত হয়েছে, ভিন্ন ভিন্ন নির্বাচিত কেউ হয় না। আমরা নির্বাচিত করেছে, তাই হয়েছে। 500 ভোট পেত, সে কি রাজনীতিবিদ? একটা দল, সে তার বাড়ি হলো চিটাগাং, সে তাকে চকরিয়া থেকে তাকে জিতে নিয়ে আসলো, সে কি 500 ভোট কোনো পাওয়ার যোগ্য নাকি? হলো আরো যারা এই যে আপনাদের দল থেকে গিয়েছেন শাহজাহান ওমর, জেতার মতো ছিলেন, আওয়ামী লীগ টোটাল ভোট দিয়ে যে প্রতিদ্বন্দ্বী সে মনে হয় কত 200 কত ভোট না 500 কত ভোট পেয়েছে মনে হয়। এরা এইসব ভোট নিয়ে আলোচনা করে লাভ নাই। এটা ভোট না, এখানে ভোটকে আপনার এই 40% ভোট কাটতেছে, খুব বেশি 5-10% ভোট কাটতেছে। দেখেন এইরকম একটা ভোটে 100% ভোট কাটতেছে অনেক জায়গায়। আবার পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় অনেক কয়টা 1 ভোটও পড়ে নাই, একটা ভোটও পড়ে নাই। এই জন্য ভোট দেয়নি মনে হয়, এজন্য আসেও নি মনে হয়। এই নির্বাচনে উপহাস তামাশ এগুলো। এখন তারপরে এখন উপজেলা কারা নিজে নিজে দেখেন না, এখন নির্বাচন করতেছে 3 দল, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, আর হাসানুল্লাহ। কেন আর তো কেউ নির্বাচন করতেছে না, আওয়ামী লীগও করতেছে না। তাহলে আওয়ামী লীগ তো প্রতীক নাই, প্রতীক দেয়নি। যদিও আইন আছে দলীয় প্রতীকে নির্বাচন করা, চেয়ারম্যান, আওয়ামী লীগ তো দলীয় প্রতীক দেন, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতেছে না। এটা কোন আজব দেশ? কোন দেশ, কোন দেশে আমরা বসবাস করতেছি? আমরা দলীয় গঠনতন্ত্রে আছে কি পরিষ্কার লেখা আছে, জাতীয় সংসদ নির্বাচনে একজনকে মনোনয়ন দেওয়া হবে, তার নির্বাচন সবাই করবে, যদি কেউ বিদ্রোহী প্রার্থী হয় তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এ কি আজব দেশ? প্রতীক দিয়ে দিল নৌকা মার্কা, তারপর বলে যার যেমন ইচ্ছা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গেল। 62 জন আওয়ামী লীগের প্রত্যেককে কবরস্থ করে দাফন করে তারা এমপি হলো। মানুষ মনে করেছিল এরা মনে একটা বিরোধী দলটা দুটো একটা গঠন করে হবে। দেখা গেল কি তারা বলছে না, আমরা আওয়ামী লীগই থাকবো। আবার দেখি জাতীয় পার্টি 300 আসনের মধ্যে মাত্র 11টা আসনের বিরোধী দল। এটা হয় মিনিমাম একটা আসন থাকে, যদিও
পরিষ্কার গণতন্ত্র নয়। তারপরে 20-25 দিনের এরকম একটা, ওই সময় 73 যখন আরো কম ছিল তখন একটা কথা বলছে মিনিমাম এতগুলো থাকলে ভালো হয়, হয়তো ওটা আইনের লিখিত হয়নি। এটা টোটাল একটা তামাশা। যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে কি এই কি একটা ঘটনা? এইভাবে একটা দেশ চলতে পারে? আজকে সব শেয়ার মার্কেট ধ্বংস হয়ে গেছে, একেবারে ধ্বংস। মানে কি, সেখানে যে সমস্ত নাম কস্তা কিছু প্রতিষ্ঠান নিয়ে এসে এখানে শেয়ার মার্কেট ঢুকানো হচ্ছে, যেমন ইচ্ছা তেমন করে। আবার 4টা প্রতিষ্ঠানের তার আবার নিচে আসা সার্কিট ব্রেকার বলে থাকে, তাদের আবার কমে বেচা যাবে না, অন্যগুলির বিক্রি হবে। মানে যে যেমন পাচ্ছে না। দলীয় প্রতীকে আমরা যখন নির্বাচন শুরু করলাম, আওয়ামী লীগ আমরা সবাই বিরোধিতা করলাম। এমনকি সুশীল সমাজের লোকজনও বললো যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করলে সামাজিক কিছু লোকজন আছে যারা স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার, কলেজের টিচার, তারা অনেক সময় অবসরে যাওয়ার পরে একটা নির্বাচন করতে চায় জনগণের ভালোবাসা নিয়ে, তাদের এটা থাকবে না, এই জন্য দলীয় প্রতীক দরকার নেই। আমরা শুনলো না। এখন আবার বলছে না, দলীয় প্রতীক দরকার নেই, সবাই ইলেকশন করো। আবার বলতেছে মন্ত্রীর ভাইয়েরা, ছেলেরা, কাছের লোকজন নির্বাচন করতে, তারা যদি দল করতে পারে নির্বাচন করতে পারে না কেন? দলে যদি করতে পারে, মিছিলের স্লোগান দিতে পারে, লাঠি পেটা খেতে পারে, পুলিশের গুতা খেতে পারে, জেলে যেতে পারে, সেটা নির্বাচন করতে পারে না কেন? না, কোন দলের ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে পারে, সেটা দলীয় তাদের। না না না, এটা তো ইচ্ছাই, গণতন্ত্রকে আপনি ইচ্ছা হলো বানাবেন। না না, আপনার দলের গঠনতন্ত্র কেমন হবে, দলের পলিসি কেমন হবে, গঠনতন্ত্র না, এটা তো আইনের ব্যাপার। মানে আইন করা আছে, কিভাবে সিদ্ধান্ত নেবে এটা কেন বলে দেবে? আমার দল না, আইন করা, আইন আছে, দলীয় প্রতীকে নির্বাচন হবে, আইন তো আছে নাকি, একটা কিছু তো আছে কিন্তু। যখন পরিবর্তন করতে আইন করছে না, সেই আইন থাকা অবস্থা, বিদ্যমান থাকা অবস্থা কিভাবে এটা হয়? এটা করার কারণ হলো কি, বর্তমান যে পরিস্থিতি, আওয়ামী লীগের এমন একটা অবস্থা, আমার নিজের কারণে কষ্ট লাগে সেটা, দলীয় প্রধান যিনি, যার কারণে এই আওয়ামী লীগের আর আওয়ামী লীগ, যার কারণে এরাই এমপি, যার কারণে এরাই মন্ত্রী, যার কারণে এরাই সমাদৃত সমাজে, এরা কেউ তার কথা শুনে না। ইউনিয়ন কালের নির্বাচন 2500 উপরে এই বিদ্রোহ জানাইছে, প্রায় 1700 তারা দিচ্ছে চেয়ারম্যান। তার ওই লোকগুলি প্রধানমন্ত্রীর কথা শুনে না, তার প্রার্থীকে কোন জায়গায় মাত্র 47 ভোট, 100 ভোট, 200 জামানত বাজেট হচ্ছে। তো এবার যদি এই উপজেলা নির্বাচনে যদি প্রতীক আওয়ামী লীগ দিত, যেহেতু বিএনপি যদি নির্বাচনে যেত তাহলে অবশ্যই প্রতীক দিত। বিএনপি যদি প্রথম থেকে না বলতো যে আমরা যাবো না, তাহলে তার প্রতীক উদ্ধ হতো না, প্রতীক থাকতো এবং চেয়ারম্যান ভোটটা ওখানকার ছিল মেরে নিয়ে নিত, অন্যগুলো হয়তো ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস ছেড়ে দিত। যেই বিএনপি বলে আমরা যাবো না, প্রতীক নেই। আর এই প্রতীক বাতিল করার কারণ হলো যে দলীয় প্রতীক দলের পক্ষ থেকে যাকে দেওয়া হতো বুঝে আছে, ধরেন 400, 450 উপরে নির্বাচন হবে, 50টা পেত না, সবাই বিদ্রোহ পেত। তার মানে প্রধানমন্ত্রী যাকে বললেন দেবে তাকে ভোট দেবে না, জনগণও ভোট দেবে না, আওয়ামী লীগের লোকেরা, জনগণ তো যাবেই না মাঠে, আওয়ামী লীগের লোক ভোট দেবে না এবং আওয়ামী লীগের লোকের তার কথাও শুনবে না। এটা কোন জায়গায় আমরা চলে গিয়েছি এখন? আমরা একটু জনাব সুভাষ সিংহ রায়ের কাছে যাব। জনাব সুভাষ সিংহ রায়, যে আলোচনা আমরা করছিলাম, জাতীয় থেকে স্থানীয় যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই অভিযোগ হয়তো অল্প বিস্তর থাকবে, কিন্তু যে ক্রমান্বয়ে যে অভিযোগের কথা আমরা শুনছি বা যে অবস্থা তৈরি হচ্ছে, সেটি তো নিশ্চয়ই গণতান্ত্রিক পরিবেশের জন্য সুখকর নয়। আপনার কাছে আপনি কি বলবেন? হাবিবুর রহমান হাবিব তো জাতীয় নেতা, এবং একসময় তার পিছনে তো স্লোগান দিয়েছে, মিছিল করেছে, তাই না? তো তার সাথে তো এত বাদানুবাদ করা যায় না। প্রতিটা বাক্যের ভিতরে অনেকগুলো বাক্য জুড়ে দেওয়া যায়। উনি আওয়ামী লীগের গঠনতন্ত্র নিয়ে প্রথমে কথা বললেন। আমার ধারণা তিনি যখন আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন, তখনও বোধহয় ঠিক মতো করে আওয়ামী লীগের গঠনতন্ত্র পড়েননি, আমার আজকে তো মনে হলো। এই কারণে আওয়ামী লীগের গঠনতন্ত্রে স্পষ্টভাবে লেখা আছে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। যদি এটা গঠনতন্ত্র বহির্ভূত হতো, হাবিব ভাই তো শেষের দিকে বললেন যে বঙ্গবন্ধু কন্যার কথা কেউ নাকি শোনে না। জনগণ শোনে কি শোনে না, হাবিব ভাই ভালো করে জানেন। তিনি হয়তো শোনেননি বলে আজকে পথ হারিয়েছেন, এবং তাকে শোনানো অনেক চেষ্টা তিনি করেছেন। কিন্তু অতীতের কথা বলছেন না, এখনকার কথা আমি সবই মিলিয়ে বলছি। তিনি তো অনেক কিছু, এই যে ইচ্ছা মতো বলুন, কারণ হাবিব ভাই ইচ্ছা মতো বলেছেন নিজে। একটা জিনিস মনে রাখা দরকার যে গণতন্ত্রের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের সবচেয়ে বড় ভূমিকা এখানে থাকবে প্রতিদ্বন্দ্বিতা।
এবং গণতন্ত্রের সমালোচনা খুব জরুরি একটি বিষয়, কিন্তু সেটা বস্তুনিষ্ঠ সমালোচনা হতে হবে। এখন বিএনপি নেতা সমালোচনা করে আওয়ামী লীগের, এইটা সব আশ্চর্য ব্যাপার। এই কারণে যে বিএনপি কোন রাজনৈতিক দলের মধ্যে পড়ে না, এবং আমার যখন থেকে জ্ঞান হয়েছে, কোনো আলোচনা শুরুতে আপনি যখন বলবেন একটা বৃহত্তম রাজনৈতিক দল, আমি তো বলবো যে সে রাজনৈতিক দলের সংজ্ঞাটা কি। এতক্ষণ ধরে আওয়ামী লীগের গঠনতন্ত্রের সমালোচনা করলেন, তাই না? আপনি খেয়াল করে দেখবেন বিএনপির গঠনতন্ত্রে কি ছিল, সাথে কথায় এটা জিয়াউর রহমান যে গঠনতন্ত্র করেছিলেন, এখানে ডক্টর ইউনূসও ছিলেন, তারপরে আমাদের প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও ছিলেন, তারা মিলে তো এগুলো গঠনতন্ত্র করেছিলেন জিয়াউর রহমানের নির্দেশে। তা সেই গঠনতন্ত্র কি ছিল, যে যারা ফৌজদারি কার অভিযোগে অভিযুক্ত হবে এবং তারা যেখানে কারাদণ্ডপ্রাপ্ত হবেন, দণ্ডপ্রাপ্ত হবেন, তাদেরকে বিএনপির গঠনতন্ত্রে বলা হয়েছে কাঠামোর মধ্যে কোথাও রাখা যাবে না। তা বিএনপি 7-এর কথা সংশোধন করলো কেন? কোন কাউন্সিলে করেছিলেন? যখন 2 বছর পরে প্রশ্ন তোলা হলো, বলতে আমাদের কাউন্সিলে একটি সাব কমিটি হয়েছিল, সেই সাব কমিটির মাধ্যমে এটা আমরা করিয়েছি। বাংলাদেশে এটিএন বাংলা জানলো না, চ্যানেল আই জানলো না, বাংলাদেশের ডেইলি স্টার জানলো না, বাংলাদেশের কোনো পত্র পত্রিকা জানলো না, এমনকি দিনকালের অনলাইন কিংবা বিএনপি পত্রিকা যেগুলো এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারা কোথাও জানলো না। হঠাৎ করে 7-এর ক ধারা নাকি সংশোধন হয়েছে বিএনপি কাউন্সিলে। এটাই বলে বিএনপি। কোনো কিছু না মানা, কোনো কিছু মানুষের সাথে না থাকা, ইহার নাম বিএনপি। বিএনপি জন্মলগ্ন থেকে এ পর্যন্ত কখনো কি বিএনপি মানুষের কথা বলেছে? মানুষকে নিয়ে পথ চলেছে। আর যারা মানুষকে নিয়ে পথ চলে, তার জন্মসূত্রে পাওয়া যায় তার সংগ্রামী চেতনা আওয়ামী লীগ, তাদের ভুল ত্রুটি নিয়ে আপনি আলোচনা করতে পারবেন, এবং মানুষ কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে এবং অপরাধও থাকতে পারে। কিন্তু রাজনৈতিক কাঠামো যে জায়গা, সেই জায়গা তো আওয়ামী লীগ সবসময় অবিচল রয়েছে। নির্বাচন, কবে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে বলেন আপনি আমাকে? 91-তে আসেনি? 91-তে? 91 কি আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট পেয়েছিল? ভোটে আসি এবার, মানে আপনি বলছেন ভোটের সংখ্যায়, যোগফলে বেশি ভোট পেয়েছিল, আনুপাতিক হারে বেশি ভোট পেয়েছিল সংসদীয় আসনে। এখন এই যে ব্যাপারগুলো, এই যে জনগণ করে, বিএনপির রাজনৈতিক ইতিহাসে জনগণ নিয়ে ভাবনা চিন্তা কখনোই ছিল না। আমি তো বলি বিরোধী মহল, বিরোধী দল আর বিরোধী মহল কিন্তু এক না, এটা আমি খুব জোর দিয়ে বলি। রাজনৈতিক দলের একটা ম্যানিফেস্টো থাকে, নেতৃত্ব থাকে, এবং তার কর্মী থাকে, নিবেদিত প্রাণ কর্মী থাকবে, এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকবে। এটা তো আমি বলি নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে উল্লেখ করেছিলেন। তো এই বিষয়গুলো কি বিএনপি রাজনৈতিক চরিত্রের মধ্যে পড়ে? এটা একটা যৌথ পরিবার, জামাত বিএনপি যৌথ পরিবার একটা হয়েছে, তাদের এই ফরমেশনের মধ্যে দিয়ে এসেছে, এবং তার সাথে আমাদের কিছু তথাকথিত সুশীল সমাজের কিছু মানুষ যুক্ত হয়েছে। এবং এটা মনে রাখা দরকার, বিএনপি রাজনীতির পথ চলা দিন দিন ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। এটা কিন্তু আমাদের জন্য ভালো বিষয় না, জনগণের জন্য। এই কারণে একটি রাজনৈতিক দলের কাঠামোর নাম করে যদি দেশের রাজনীতির সর্বনাশটা করে, তাহলে সবার জন্য ক্ষতিকর। এবং আমি শেষে যে কথাটি বলি, যে বিএনপি রাজনীতি কখনো করেনি, এখনো করবার কোনো আকাঙ্ক্ষা নাই। আপনি দেখেন বহিষ্কার করেই যাচ্ছে, আর তার চেয়ে অধিক বেগে, অধিক আকাঙ্ক্ষায় বিএনপির গ্রামে গঞ্জে মানুষগুলো নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে আছে। আওয়ামী লীগের সাথে তুলনা করে বিএনপি। আওয়ামী লীগ করে এসেছেন না হাবিব ভাই? আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের তার পথ চলা, আওয়ামী লীগের লড়াই সংগ্রাম, এটা তো তার জানার কথা। তা আজকে অনেক আমাদের বিচ্যুতি আছে, কারণ গণতন্ত্রে একটি রাজনৈতিক দলের নিয়ে রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে না। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে তার
বহুদলীয় গণতন্ত্র যেটি আমরা বলি, আর দল থাকতে হবে, মত থাকতে হবে। আবার জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র না। জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র যে কি জিনিস মানুষ হারে হারে টের পেয়েছে। এই যুদ্ধ অপরাধীদের দলকে রাজনীতির সাথে যুক্ত করে ইহাকে একটি রূপ দান করিয়ার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র বলে না। তার মানে কি এখন একটি দলের উপরে যখন সবকিছু বর্তায়, একটি দলের মধ্যেই যখন সব কার্যক্রম আবর্তিত হয়, একটি দলই যখন সবকিছু করতে মানে বাধ্য হয়ে যায়, যেটি শাসক দলের কথা আপনি বলছেন, নির্বাচন করা বলি বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে যখন তারাই সক্রিয় থাকে, একটি দলই সবচেয়ে বেশি সরব সক্রিয় থাকে, তখনই কি আসলে সে কারণেই কি এই যে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথা বলছেন যে সেই আশঙ্কা বা সেই ঘটনা কি সেজন্যই ঘটে? এবং এখানে যে আপনি যে তার বক্তব্যের অংশ বিশেষ পড়লেন, জি জি, এটি কিন্তু গণমাধ্যম, গণমাধ্যম তো এখন তো বিএনপির শাসনামলের মধ্যে নিয়ন্ত্রিত না, এবং তথ্য প্রমাণ অবাধ বারবারন্ত। জি, এই বারবারন্তর সময় যে কথা গণমাধ্যমগুলোতে আসে সেগুলো মানুষ আলোচনা করে, এবং যেটাকে পছন্দ হয় না সেগুলো বিরোধিতা করে। এগুলো গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য। আপনি বাংলাদেশের রাজনীতিতে আপনি রাজনীতি করেছেন কবে? আপনি নির্বাচনের কথা বলছেন, আপনার দলের 7 জানুয়ারি নির্বাচন। আমি তো মুখস্থ বলে দিতে পারবো বিএনপির কোন কোন নেতা, কোন কোন জাতীয় নেতা, কোন কোন কেন্দ্রীয় নেতা, কোন কোন উপজেলার নেতা, দায়িত্বপ্রাপ্ত নেতা, সাবেক এমপি কতজন এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এটা হতে হতে বিএনপি আজকে এমন একটা কাঠামোর জায়গা দাঁড় করিয়েছে, এটা রাজনৈতিক দল সেটা পরিচয় দেওয়ার অবস্থান আর কোনদিন থাকবে না। এটা আমাদের জন্য আশঙ্কার সংবাদ। এই কারণে এই যে বাংলাদেশের যে গণতন্ত্রের কথা আমরা জন্য কথা বলছি, কিংবা গণতন্ত্রের জন্য যে লড়াইটা আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন, এবং তার কন্যা 4 দশকের অধিক সময় ধরে লড়াই করছেন, সেই লড়াইয়ে নানান রকম ত্রুটি বিচ্যুতি বিভিন্ন সময় এসেছে, কিন্তু কখনোই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি। আর জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া একটা নূর আহমেদ বকুল আমাদের সাথে রয়েছেন, আমি ওনার বক্তব্য শুনবো একটা বিরতি নিয়ে এসে। নূর আহমেদ বকুল, আপনি শুনছিলেন আমাদের যে আজকের আলোচনা, ভোটে অপকর্মের অভিযোগ কেন ওঠে এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করছিলাম, এবং এখানে আমরা অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যমে যে বিষয়টি এসেছে, একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন নেতা এ কে এম জাহাঙ্গীর ভুইয়া, উনি চট্টগ্রাম মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক, উনি যে কিছু কথা বলেছেন, আপনি হয়তো এগুলো শুনেছেন। উনি বলেছেন যে আমরা আর কোনো অপকর্ম দেখতে চাই না, ভোটবিহীন যে অবস্থার সৃষ্টি হয়েছে, আজকে বিএনপি ভোট কেন্দ্রে যায় না, আওয়ামী লীগও ভোট কেন্দ্রে যেতে চায় না, মানুষকে ভোটে ফেরাতে শেখ হাসিনা কোনো দলীয় প্রতীক রাখেননি, ভোট কেন্দ্রে না আসার প্রবণতা মিরসরাই সহ পুরো বাংলাদেশে তৈরি হয়েছে, আমরা আর কোনো অবস্থাতেই এসব অপকর্ম চাই না। সার্বিকভাবে পরিস্থিতি নিয়ে আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ এটিএন সংলাপকে এবং আমার দুজন সহযোদ্ধা বিজ্ঞ আলোচক। দীর্ঘ 1 দশকের স্বৈরাচার বিরোধী সংগ্রামের, গণতান্ত্রিক সংগ্রামের মানে পরিপুষ্ট হয়েই আজকে তারা জাতীয় নেতা, আমরাও একই সঙ্গে কাজ করেছি, এবং যে কথাগুলো আজকে আলোচনায় উঠে আসছে, এই আলোচনাটা আজকে শুধু না, এই আলোচনাটা বেসিক্যালি আমরা স্বাধীন বাংলাদেশের পরের থেকেই আমরা করে আসছি। কারণ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা গড়ে তোলার প্রসঙ্গটা নিয়েই বাংলাদেশে একটা সবসময়ের জন্যই, এমনকি শুধু এখানেই না, আপনি যদি আমাদের মুক্তিযুদ্ধের ভিত্তি দেখেন, সেখানেও ছিল সেই নির্বাচনী যুদ্ধ, নির্বাচনী সংগ্রাম। আপনি যদি তার পূর্বে যদি দেখেন সদ্য স্বাধীন পাকিস্তানে তৎকালীন সময় 54তে এসে যে নির্বাচন এবং সেই নির্বাচনের যে বাস্তব পরিস্থিতি, এবং আবার 92 অধারা দিয়ে ভেঙে দেওয়া, এই ধারাবাহিক ভাবে যদি দেখেন, তাহলে এই উপমহাদেশের এই অঞ্চলে, দক্ষিণ পূর্ব এশিয়া কি বলে, দক্ষিণ এশিয়ায় এই অংশটাতে, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, এমনকি ভারতও বলেন, যদিও ভারত একটা বিশাল দেশ, বিশাল, তারপরেও সেখানে কিন্তু এই সংকটগুলো আছে। সুভাষ সিংহরা একটা কথা বলছিলেন যে গণতন্ত্রের সৌন্দর্যে বিরোধী দলের একটা অবস্থান থাকে, বা বিরোধী শক্তির একটা অবস্থান থাকে।
এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে যে গণতন্ত্র আমরা এখানে অনুশীলন করি, পশ্চিমা ধাঁচের গণতন্ত্র, সেই পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের এবং তার সূত্রবদ্ধতার প্রসঙ্গগুলো যখনই এসছে তখনই কিন্তু বারবার বলা হয়েছে যে সরকারের বাইরে বিরোধী যারা থাকবেন তাদের একটা ছায়া সরকার থাকলেই তবে সেটা, এবং সেইখানেই মানে সৌন্দর্যের জায়গা বলেন বা দায়িত্ববোধের জায়গা বলেন বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পারস্পরিক ভূমিকা রাখা জনগণের পক্ষে আসলে এই সংস্কৃতিটাই বাংলাদেশে গড়ে উঠলো না। এটারও পেছনে কিন্তু একটা দার্শনিক ভিত্তি আছে। বাংলাদেশের সংস্কৃতিটা বিশেষ করে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধকে মানা না মানার যে রাজনীতি এখানে একটা আছে, এবং সেই দর্শনের জায়গায় এখানে কিন্তু আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা আমরা বলি বটে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার প্রসঙ্গটি মেনে যদি গণতন্ত্রের কথা বলা হয় আমি বলবো সেটা ঠিক আছে, কিন্তু সেটাকে বিতর্কিত করে যদি কেউ গণতন্ত্রের কথা বলেন আমি বলবো সেখানে গোলমাল আছে। এবং বাংলাদেশের এই গোলমালটাকে চালিয়ে নেওয়া মানে এটাও একটা বদমতলবে চালিয়ে নেওয়া হয়, কারণ ৭১-এর পরাজিত শক্তির এখন জামাত ইসলাম যদি বাংলাদেশে গণতন্ত্রের প্রসঙ্গ চর্চা করতে চায় আর তার গণতন্ত্রের তলায় যদি আমরা পিষ্ট হই, আমি তো সেই গণতন্ত্র মানবো না এই জন্যই যে জামাত ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব থেকে বড় গণতন্ত্র যেটা ছিল সেই লড়াইয়ে অংশ নেই এবং তার বিরোধিতা করছে। তাহলে সেই মতাদর্শের অনুসারী হয়ে যারা আজকে বাংলাদেশের গণতন্ত্রের প্রসঙ্গটাকে টানছেন, এইখানেই কিন্তু ওই বিউটিটা এখানে তৈরি হবে না, কারণ এখানে পরস্পরকে নিঃশেষ করতে হবে এবং নিঃশেষিত পথেই পথ সৃষ্টি করতে হবে। এই ধরনের বোধ নিয়ে যারা চলছেন সেইখানেই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের সংকটটা সেখানে। এখন ধরেন বিএনপি পরপর ৩টে জাতীয় নির্বাচন করলেন না, একই ধারায় একই পদ্ধতিতে তারা নির্বাচনটা বর্জন করলেন, কি লাভ? আর যখনই আপনি বর্জন করবেন, প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া যেহেতু থাকে নিউটনের থার্ড লয়ে, তো সেই প্রতিক্রিয়ার জায়গাটা যখন আমরা দেখব, আপনি শুধু তো আওয়ামী লীগকে দোষ দিলে হবে না, কারণ আওয়ামী লীগকে দোষ করার জায়গায় আপনি ফেলে দিলেন আর আপনি নিজে সাধু সাজবেন, এ তো হবে না। কিন্তু এটা তো সমাজ, এটা মানুষ নিয়ে কারবার, সমাজের অন্যান্য আরো যে অনুষঙ্গগুলো আছে সেগুলো নিয়ে আমাকে চলতে হয়। তাহলে একটা মানে নিস্তরঙ্গ পুকুরে একটা ছোট্ট ঢিল ফেললেও সেটা ঢেউ তুলে ওই তীর পর্যন্ত যায়। তা আপনি যে ক্রিয়াটাই করবেন সেই ক্রিয়াটারই একটা প্রতিক্রিয়া তৈরি হবে। এখন এই যে মানে ওই কি বলে আমাদের যে ভাষা ব্যবহার হয়, এই যে এখানে কোন এমপি বলছেন আমার ছেলেকে না জিতালে আমি উন্নয়ন বন্ধ করে দেব, আর কেউ বলেছেন যে আমরা অপকর্ম হতে দিব না। এই গায়ের জোরের ভাষাও কিন্তু আজকে এই তৈরি হয়েছে এই ভারসাম্যহীনতার কারণে। আর তাছাড়াও আমরা আরেকটা বিপদে পড়েছি বাংলাদেশে আজকে এসে পুঁজির যে চেহারাটা আমরা দেখছি এবং এই পুঁজি বাংলাদেশে যেভাবে আমরা অর্জন করেছি, এই পুঁজি অর্জনের পথ প্রক্রিয়ায় আমাদের বাংলাদেশে একটা লুটের সংস্কৃতি এবং পেশি শক্তির সংস্কৃতি এটাও কিন্তু বাংলাদেশে যুক্ত হয়ে গেছে, এবং এইখানেও কিন্তু গণতন্ত্রহীনতার একটা জায়গা সৃষ্টি হয়েছে এর দোর্দণ্ড প্রতাপে। এবং সেই দোর্দণ্ড প্রতাপটা আমরা যারা যে রাজনৈতিক দলগুলো এখানে অনুশীলন করছি, রাজনৈতিক চর্চা করছি, এগুলো রাজনৈতিক দলগুলোর দুর্বলতা, এবং সেই দুর্বলতাটাও ঐতিহাসিক ভাবেই এখানে তৈরি হচ্ছে। আমি আবার আপনাকে শুনবার চেষ্টা করব, এটা শেষ করি। তো এই যে কথাগুলো আমি বলছি যে বাংলাদেশে এই জায়গাটা যতক্ষণ মীমাংসা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করব যে আওয়ামী লীগকে শেষ করে বিএনপি আসবে অথবা বিএনপিকে শেষ করে আওয়ামী লীগ আসবে। এই রাজনীতির মীমাংসা, এই থিসিস অ্যান্টিথিসিসের খেলাটা চলতে থাকবে। এখন সেখান থেকে নানান ধরনের এই উপসর্গগুলো আমাদের সামনে এসে হাজির হবে। তারপরেও বলবো নিকৃষ্টতম পরিস্থিতিতেও যদি একটা নির্বাচনী ধারাবাহিকতা থাকে সেটা দেশের জন্য মঙ্গলজনক। জি, আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে। জনাব হাবিবুর রহমান হাবিব, আমি পড়ে গেছি মহাবিপদে। বয়সের দিক থেকে দুইজনের সেমে বড়, তারা যদি জাতির সামনে হেউ প্রতিপন্ন হয় এটা আমার জন্য খারাপ লাগবে। এই যে বকুল ভাই বললেন বিএনপি 3টা নির্বাচন বর্জন করেছে, আওয়ামী লীগ কি করেনি? 86-এ 15 দল ছিল, আওয়ামী লীগ নির্বাচনে গেল বলে বকুল ভাইরা 5 দল, রাশদ ওয়ার্কার্স পার্টি সহ তারা 5 দল ভাগে আসলো।
যাদের 90 আন্দোলন 5 দল 7 দল 8 দল ছিল, নির্বাচন করেন না কেন তারা? বিএনপির সাথে নির্বাচন বর্জন করলেন। এইটে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে না? 96 সালে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে না? 2007 সালে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় যেটা সৃষ্টি করলো, নবীন পেপার জমা দিল, যাচাই বাছাই হলো, একসাথে সদল বলে 299টা প্রত্যাহার করে নিল আমার আসন বাদে, 299টা আসন। এটা ভুলে যায় কেন? আর সুভাষ সিংহ রায় আমার খুব প্রিয়, কিন্তু বিএনপির লোকেরা সুভাষ সিংহ রায়কে তার কথার কারণে একেবারে পছন্দ করে না। আপনি জানেন তো শেরে বাংলা আনন্দবাজার যখন আমার পক্ষে বলে কথাও বলনি, এটা ঠিক, এটা কথা বলতে বলবো যে আমি মুসলমানদের বিপক্ষে নিয়েছি, বুঝতে পারছেন? সব সময় সব উদাহরণ হয় না। যেমন সে বললো অত্যন্ত মেধাবী সে, আমি নাকি আওয়ামী লীগের গঠনতন্ত্রের কথা বলেছি। আমি আওয়ামী লীগের গঠনতন্ত্রের কথা বললাম, আমি বলেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র থাকে যে জাতীয় সংসদ নির্বাচনের সময় একজনকে নমিনেশন দেওয়া হবে, বাদ বাকিটা তাদের নির্বাচন করে, যদি কেউ নির্বাচন না করে বিদ্রোহী প্রার্থী তাকে বহিষ্কার করা, আমি ওটাই বলেছি। সে শুনলো যে আমি নাকি আওয়ামী লীগের গঠনের কথা বলেছি বলে আমাকে আরো কত কথা শোনায় দিল। আমি যখন আওয়ামী লীগ করেছি বা আওয়ামী লীগ রাজনীতি তখন আমি গঠনতন্ত্র পড়িনি, তো জাতির কাছে কি মেসেজটা গেল? আর সাতের ধারার কথা যেটা বললাম, আমি এখানে বসে চ্যালেঞ্জ দিয়ে বলছি সাতের ধারা কেন আমরা সংশোধন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে জিয়া রহমান অরফানেজ ট্রাস্টের মামলা যে সাজা দেওয়া হয়েছে, এই সাজা যে কত বড় অন্যায় এর কোনো হিসাব নেই। যেখানে ম্যাডাম খালেদা জিয়ার কোন রকম স্বীকৃতি চাই না, ফর্মের স্বীকৃতি চাই না, আমি তো পড়ে বলছি, ব্যাংকের ফর্মে দেখেন অ্যাকাউন্ট খোলার সে ফর্ম অরিজিনাল না, ডুপ্লিকেট, ম্যাডাম জিয়ার এখানে সিগনেচার নেই। আর তখন যখন এই সোনালী ব্যাংক অ্যাকাউন্টটা খুলে তখন রাষ্ট্রপতি সরকার ছিল, প্রাইম মিনিস্টার অরফানেজ ফান্ড বললে কোনো ফান্ড করার ক্ষমতা বেগম খালেদা ছিল না, তখন হলে রাষ্ট্রপতি নামে হতে পারতো। এবার যে চেকটা দিয়েছিল সরকার তো সরকার না, কুয়েতের আমির দিয়েছিল জিয়া রহমানের নামে কিছু করার জন্য, সেই মামলা সাজা দিয়ে প্রতিনিয়ত বলা হয় বেগম খালেদা এবং তারেক রহমান তুমি টাকা সাজ করেছে, মহাপাপ, মহাপাপ। এটা এত পাপ করার পর এখন আমরা কি একজন বাধ্য দেবো? তাহলে আমাকে কি করবে? আমাকে কি করবে? আমাকে যে 4 বছর সাজা দিয়েছে, এই বাংলাদেশের প্রথম আমাকে সাজা দিয়েছে এই সরকার, এই ভোট চোর ভোট ডাকাত এই ফ্যাসিস্ট সরকার সর্বোচ্চ আমাকে সাজা দিয়েছে। যেখানে গাড়ি পায় চ্যালেঞ্জ দিয়ে বসছে, গাড়ি পড়ে নাই, গাড়ির মালিক নেই, গাড়ির চেসিস নাম্বার নাই, গাড়ির নাম্বার প্লেট নাই, সেই মামলা সাধারণ ভাই শামীম, বেলা, লিঙ্কন সহ মনির সমাজের সাজা দেওয়া 15 জনকে 4 বছর 2 বছর 2 বছর করে। তাহলে আমাকে রাজনীতি সাথে কথা ধরার কারণে বাদ পড়বো? মিথ্যা মামলার কারণে? কথা বললে হিসাব করে বলতে হবে। এখন আপনি আসেন, কেন মন্ত্রী এমপির আত্মীয়স্বজন নির্বাচন করতে পারবে না? কারণ এর তো কোন নিয়ন্ত্রণ নেই। অথর্ব নির্বাচন কমিশন দাস, কোনো কোথাও দাস নির্বাচন কমিশনের তো কোনো ক্ষমতা নেই, যে কারণে তারা নিয়ন্ত্রণ করতে পারে। মন্ত্রীর ভাই বা মন্ত্রীর ছেলে নির্বাচন করলে আওয়ামী লীগের অনেক দল যাচ্ছে না, তো এটা বাংলাদেশের সবচেয়ে কলঙ্ক। এর সাথে সময় তো অনেক দল গেছিল নির্বাচন করতে, এখানে তাও যাচ্ছে না। আপনি দেখেন কোন গিয়েছে, 28টি দল গিয়েছিল নির্বাচন করতে, 7 জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগের কাউন্সিল মার্কার নির্বাচনে, সে একটি দল যায়নি, ওই 4 দল 3 দল বাদে। কোথায় নিয়ে গেছে? একে গণতন্ত্র, একে গণতন্ত্র বলে না। কিন্তু বর্জন করে আপনারা কি পাচ্ছেন সেটি বকুল ভাই বলেছেন। আমাদের পারবো না, আমরা মানুষের ভোট দিয়ে, আমরা যদি বললাম তো প্রথম ভাবেই বলেছে আমরা নির্বাচন গেলে প্রতীক থাকতো এবং সেই প্রতীকে সিল মারা হতো, যেন অতীতে যারা মেতেছে। এবার আপনি আসেন, গণতন্ত্রের জামাত আর বিএনপি না, আমাকে ভোট দিতে দিবেন না। বকুল ভাই প্রশ্ন করি যে এইবার 7ই জানুয়ারি নির্বাচন করার মতো পরিবেশ আমাদেরকে ছিল, 28 তারিখে বিএনপি অফিস বন্ধ করে দিল, কায়েম সিন বলে শত শত পুলিশ পাহারা দিল নির্বাচনের পর পর্যন্ত। নির্বাচন হয়ে গেল, কায়েম সিন উঠে গেল। কোথায় ফর্ম বিক্রি করবে, কে বিক্রি করবে, কে সাক্ষাৎকার নেবে, কে নমিশন দিবে, এগুলো সুযোগ ছিল না। আপনারা তো প্রথম থেকেই বলে আসছেন, বলে আসে, ঠিক আছে, খোলা রেখে বলতে পারতো যে বিএনপি যায় নাই, রাস্তায় তো বন্ধ। আপনার ঘরের দরজা তালা দিয়ে রাখছেন, হয়তো সিকিউরিটি দিয়ে রাখছে এই পাশ দিয়ে,
বলুন যে হাব্বা তো ঘরে ঢুকে নেই, আরে ঘরে ঢোকার আগে দিলে পরে আমি ঢুকে গেছি পরের ব্যাপার তো। এইটা বলতে অপরাধ তো পড়া, অপরাধ, মহা অপরাধ, মহা পাপ যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কারণ নির্বাচনে বিএনপি জিততে পারো না বলে। এই কথা বললাম সাথে, তুমি তো সুযোগই দাওনি আমাকে। 2018 সাল নির্বাচন নেই, বলুক এটা নির্বাচন, এটা নির্বাচন বলে? রাতের বেলা ভোট হয়েছে, আমি তো নিজে ভোট করেছিলাম, আমি নিজে ভোট করেছিলাম। এক কেন্দ্রে ভোট পেয়েছে 3130 ভোট, আর আবার কেন্দ্রে ভোট পেয়েছে 0 ভোট, অন্য কেন্দ্রে 0 ভোট, 1 ভোট 2 ভোট। এটা হয়? এটা হয় কোনোদিন? 100% ভোট কাস্ট হচ্ছে কতগুলি থানা, কতগুলি নির্বাচনী এলাকায় 100% ভোট কাস্ট হয়? এই দেখেন, এবার নিজেরা নির্বাচন করলো, তারপরেও বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গায় 100% ভোট কাস্ট হয়েছে। আবার দেখেন খাগড়াছড়ি, পার্বতীপুর 3 জেলায় কতগুলি 1 ভোটও হয়নি। তো এটা কি ভোট? এটা কি ভোট? একটা ভোট পড়বে না একটা কেন্দ্রে। 2014 সালে যখন নির্বাচন করেছিল তখন একই অবস্থা, 46টা কেন্দ্রে 1 ভোটও পড়ে না, মানে আমেরিকার এজেন্টও ভোট দেয়নি। তার কারণে আপনারা প্রতিহত করতে চেয়েছিলেন? না না, ওটা তো প্রতিহত করে ব্যবহার ছিল না তো। ওটা তো 147টা 153টা বিনাবিত হওয়ার পর অনেক সরকার গঠন। কেন 149 না, কেন 150 না, কেন 151 না? যদি এই ফেরকে মারা যায় তার সরকার গঠন করতে পারবে না, যদি কোনো নির্বাচন না হয়। সেই কারণে গুনে গুনে 153, একজন মারা গেলেও সরকার করতে পারে, 2জন মারা গেলেও সরকার করতে পারে, ধরে নিয়েছিল। এইভাবে দেশটাকে এইভাবে শেষ করে দিয়ে বেগম খালেদা জিয়া তার ব্যাপারে আমি আরেকবার আজকে একটা ঘটনা দিতে চাই। এই বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে তারেক রহমানের বেগম খালেদা জিয়া যে অর্ফানেজ ট্রাস্ট থেকে 1 টাকা ধরে ছুঁয়ে দেখেছে, চেহারা দেখেছে, আমার গরদান দিয়ে দেবো, 1 কোটি গরদান ফেলে দিক, আমার পরিবার আপত্তি করবে না। মিথ্যাচার তো আমি সহ্য করতে পারি না। আমি মিথ্যাচার আমি আগেও সহ্য করি না, আমি এখনো সহ্য করি না। এত বড় মিথ্যা কথা আমাদের বলে নাকি, যার কোনো সম্পৃক্ততা নেই। এখানে আরো আসলে কি জানেন, সেলিম কামাল 1 কোটি টাকার মানুষ এবার জেল খেটতেছে। তার ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিল, তার ব্যাংকে তার নামে 2টা এফডিআর করেছিল, পরে তো সে টাকা ভাঙায়। আর শরীফুদ্দিন আহমেদ নামে একজন, যার কাছ থেকে 3 কোটি 35 লক্ষ টাকা দিয়ে জমি বায়না দিয়েছিল সাবার, ওখান থেকে 2 কোটি 30 লাখ টাকা সহ। শরীফুদ্দিন আহমেদ একটা পর্যায়ে জমিটা বিক্রি করবে না বলে, দাম বেড়ে গেছে, সেই জন্য সেই টাকা শরীফুদ্দিন জমা দিয়েছিল, জমি বায়না করা হয়েছিল, সেই টাকা পরবর্তী সময়ে সে ভেঙে টাকা পরিশোধ করেছে। সে বেটা জেলে, আমেরিকায় থাকে, জমি বিক্রি করে। আমি বললো সে টাকা নিয়েছে অ্যাডভান্স, তারপর আমি বলবো যে আমি বিক্রি করলাম না, তাই আমার জেলে যেতে হবে। তার ব্যাংকে অ্যাকাউন্ট খুলে চলবে, তার জেলে যেতে হবে, ঠিক আছে, টাকা ধরেছে। এই যে অন্যায় যে ভোটের প্রসঙ্গ থেকে কি অনেক আমি ভোটের প্রসঙ্গে আসছি, ভোট তো হচ্ছে না। যে সালাদুল এবার ভোট হয়ে গেছিল সেটা আওয়ামী লীগ বন্ধ করতে চাচ্ছে, বা বাপ ছেলের ভোট সেটা বন্ধ করতে চাচ্ছে। কেন বন্ধ করতে চাচ্ছে? যে নিয়ন্ত্রণ করবে তারা, মানে প্রশাসনের এখানে কোনো নিয়ন্ত্রণ নাই, ক্ষমতায় হবে, যে কারণে অন্যরা প্রশাসন আজকেও বলেছে, নির্বাচন কমিশন পক্ষ থেকে বলা হয়েছে। নির্বাচন কমিশন কোনো খবর আছে নাকি? নির্বাচন কোনো খবর থাকলে পারে? নির্বাচন কমিশন বলতো কি বলতো, আপনার আইন করেছেন, আপনি প্রতীকের নির্বাচন হবে, কেন আপনি সরকার বলতেছেন যে প্রতীক আপনি দিবেন না? আপনি প্রতীক দিবেন, তাহলে আপনার নির্বাচনে আপনার দলকে অংশগ্রহণ করতে দেবেন, বলুন না নির্বাচন কমিশন। আপনার আইন করে রাখলেন তো প্রতীকের নির্বাচন হবে, এখন বলতেছেন যে প্রতীক ছাড়া নির্বাচন কমিশন যদি লেস থাকতো তাহলে নির্বাচন কমিশন নিশ্চয়ই বলতো যে না, এই নির্বাচন এইভাবে হতে পারে, তাহলে আপনার দলকে আমি, আওয়ামী লীগের নামে কোনো লোককে আমি নির্বাচন করতে দেবো না। এই যে দেখেন, তারপরে আপনার দেখেন, জি আমি আসবো আপনার কাছে। 2008 সালে বিএনপি নির্বাচন করে, আমার সুপার যেটা বললো, হিসাব দিয়ে ক্যালকুলেটার দিয়ে হিসাব করে বলে এত পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পেয়েছিল 91 সালে, বিএনপি এত পার্সেন্ট ভোট পেয়েছিল, আওয়ামী লীগ ভোট বেশি পেয়েছিল পার্সেন্টেজ, কিন্তু বিএনপি সিট বেশি পেয়েছিল। তাহলে 2008 সালে কথা বল না কেন? 2001 সালে বিএনপি 145 আসন পেয়েছিল, তখন যে ভোট পেয়েছিল তার চেয়ে বেশি ভোট পেয়েছিল 2008 সালে, কিন্তু আওয়ামী লীগ 2001 সালে যে ভোট পেয়েছিল তার চেয়ে বেশি, অতিরিক্ত বেশি পেয়ে গেছিল 2008 সালে। 10% ভোট পাওয়া মানুষের সিলমারা, একতরফা নৌকমার্কা সিলমারা। এই দেশে যখন নির্বাচন শুরু হয়েছে পাকিস্তান আমল থেকে শুরু করে 8টা থেকে 4টা পর্যন্ত নির্বাচন হয়, সাথে সাথে একজন প্রধান ওখানকার ওই কেন্দ্রের এজেন্ট থাকে, বের করে দেয় না। এই 2008 সালে এই বাক্স ঢোকানোর জন্য, এই সিলমারা নৌকমার্কা সিলমারা ঢোকানোর জন্য, আধা ঘন্টার জন্য সবাইকে বের করে দিল। বের করে দিয়ে 10 ওখান হিসাব দেখানোর জায়গাও ছিল না, দিয়ে গুনে বেশি দিয়ে দিল। মানে এজেন্ট থাকলে তো ঢোকাতে পারবে, কেন এই বাক্স আসছে কোথার থেকে? এই যে অনিয়মগুলো করছে সেটা আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগকে করিয়ে দিয়েছে কে? অনিল সরকার।
যেহেতু তারা প্রস্তাব দিয়েছিল বিএনপির কাছে, ম্যাডামের কাছে, ম্যাডাম তোমাদের আপোষ করার প্রশ্ন ওঠে না। আওয়ামী লীগ বলেছিল তোমরা যা করছো সব দিতে ক্ষমতায় দাও, যে কারণে আজকে মাসুদউদ্দিন আহমেদ আজকে হুইপ, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ছিল। এই এর সাথে এর প্রথমে 111-এর পরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে ছিল। তার মানে কি? তার মানে কি যারা 111 নিয়ে আসলো তার অন্যতম যে সে রাষ্ট্রদূত থেকে গেল আওয়ামী লীগ ক্ষমতা আসার কত বছর পরে, আবার এখন আওয়ামী লীগের আমলে এমপি এবং হুইপ। তার মানে কি? এই যে যে অন্যায়, এই অন্যায় আবার আপনার কাছে আমার জনাব সুভাষ সিংহ রায় আপনার কাছে আসবে, একটা বিরতি নিয়ে এসে এই আলোচনায় যুক্ত হচ্ছে। জনাব হাবিবুর রহমান হাবিব বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন এবং কিছু আপনার প্রশ্নের উত্তরও দিয়েছেন, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, সেগুলো নিয়ে একটু। হাবিব ভাই যে প্রশ্নগুলোর উত্তর দেন এটা তো আমাদের জানা, এবং বিএনপি রাজনীতি করতে গেলে ওই কাঠামোতে থাকতে গেলে এগুলো খুব জোরে জোরে বলতে হবে। নূর আহমদ বকুল ভাই অসাধারণ একটি বাক্য উল্লেখ করেছেন, গণতন্ত্রের ভারসাম্যহীনতা। ভারসাম্যহীনতা কারা করেছিল? গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে কারা গলাটিপে হত্যা করা চেয়েছিল? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে প্রায় 3 দশকের সময় মতো আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে জনগণের সমর্থন নিয়ে। আর আওয়ামী লীগ আজকের এই জায়গায় দাঁড়িয়ে বলা যায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1981 সালের 17ই মে বাংলাদেশে ফিরে আসার পরে যে কটি নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচন আগের নির্বাচনের চেয়ে আওয়ামী লীগ নৌকা মার্কা বেশি ভোট পেয়েছে। তো আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করতে যাওয়াটা খুব বোকামি, এই বোকামিটা করছেন। এবং সাইফুর রহমান বিএনপির একজন, জিয়াউর রহমানের সময় থেকে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিএনপি জন্মলগ্নে যুক্ত। তার একটা আত্মজীবনী আছে, আমার ধারণা হইবে পড়েননি, আমার বলতে বাধ্য হচ্ছে। তিনি ওখানে লিখে গেছেন বাংলাদেশের রাজনীতি অর্থনীতি কোনো কিছুই বেগম খালেদা জিয়া বোঝেন না। তিনি শুধু বোঝেন আমি এই বই আপনার টেবিলে নিয়ে এসেছিলাম এবং সেই বই এখনো বাজারে পাওয়া যায়। এবং গণতন্ত্রের যে কি মহিমা, আমরা শরৎচন্দ্রের উপন্যাস পড়েছি না ছোটবেলায়, সেই নতুন দা ইন্দ্রনাথ চরিত্র পড়েছি না? এক জায়গায় আছে, এ তোর গায়েটা কি রে? বলে র্যাপার। বলা র্যাপারের কি সিঁড়ি, তেলের গন্ধে ভূত পালায় পেতে দে বসি। তা বিএনপির গণতন্ত্রের যে কি নমুনা বাংলাদেশের মানুষ দেখেছে না? শতাংশের হিসাব করে কত শতাংশ ভোট দিতে এসেছে না এসেছে। বাংলাদেশে বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতা এসেছে জনগণ টেনে হিসেবে নামিয়েছে, এটা প্রমাণিত। 96 সালে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিলেন, ভোটারবিহীন নির্বাচন। সেই নির্বাচনের পর 1.5 মাসে ক্ষমতা থাকতে পারেন নাই। তো অনেকগুলো কথা আছে যে গণতন্ত্রের জন্য পৃথিবীর ইতিহাস কি, আপনি রাষ্ট্র ব্যবস্থাপনার ইতিহাস কি। সিঙ্গাপুর একটি দরিদ্রতম রাষ্ট্র ছিল, যাকে সিঙ্গাপুরে জাতীয় রাষ্ট্রের পিতা বলা হয়, লি কুয়ান ইউ। তাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা জিজ্ঞেস করেছিল যে আপনি একটা ছোট গরিব রাষ্ট্রকে এত ধনী রাষ্ট্রে পরিণত করলেন কি করে? বলে খুব স্বাভাবিক ঘটনা, যে সমস্ত সিঙ্গাপুরের নাগরিকরা জাপানিদের হয়ে দালালি করেছে তাদের আমি নাগরিক সুবিধা দিই নাই, তাদের আমি ভোটাধিকার দিই নাই। সিঙ্গাপুর তত্তর করে এগিয়ে গেছে। বাংলাদেশের গণতন্ত্র যে কথা বিএনপি বলে, এই যে মহাপাপের কথা বললেন, বিএনপি কি টের পায় না তারা মহাপাপের কি প্রায়শ্চিত্ত হচ্ছে? আর যেই মামলা 10 বছর যাবত চলেছে, অরফানেজ ট্রাস্ট আর কি সমস্ত ট্রাস্ট, এগুলো তো মানুষের কাছে প্রমাণিত। আপনি এখন নতুন করে আবার নিয়ে আসছেন, তারপর বলছেন সে তাকে জেল খাটছে, আর বলছে আমেরিকা থাকছে। মানে গৌরচন্দ্রিকা আর উপসংহার মেনে না এগুলো। অতএব এই যে রাজনীতিতে এই রাজনৈতিক দলের দুর্বলতার কথা নূর আহমদ বকুল ভাই বলেছেন, দুর্বলতা আছে এখানে। গণতন্ত্রের যে পথযাত্রায় সকলে তো থাকতে পারেননি, ছিটকে গেছেন, সকলেই কষ্ট সহ্য হয় না এবং লড়াই মানসিকতা থাকে না। আজকে
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 20 বারের অধিক সময় তার জীবনের ঝুঁকির মধ্যে পড়েছে এবং সব সময় এটি ঝুঁকির মধ্যে তাকে পথ চলতে হয়েছে। বাংলাদেশ আজকে কোন জায়গায় নিয়ে গেছেন উনি? বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, আজকে 64 জেলার মধ্যে 37টি জেলায় কোনো ভূমিহীন নাই। কে কখনো ভেবেছে আজকের বাংলাদেশের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ পৃথিবীর মুখে একটা বিস্ময়ের বাংলাদেশ। আপনি যদি এই পথে চলতে না পারেন, আপনি যদি চিটকে পড়েন, সেটা আপনার ব্যর্থতা। আমি শেষ করছি ওই জায়গায়। শেষ করবেন। আপনি দেখেন, বকুল ভাইয়ের কাছে যাব। একটা দলের একটা নেতার নাম বলি, মেজর হাফিজ, সকালে তাকে নিয়ে বিএনপি একটা সিদ্ধান্ত, বিকেলে একটা সিদ্ধান্ত। এবং আমি জানি না মির্জা ফখরুল ইসলাম কি ভারপ্রাপ্ত চেয়ারপারসন হবেন, না তিনি মহাসচিব থেকে বাদ যাবেন। এরকম কথা তো বাঙালি রাজনীতির মাঠে প্রচলিত রয়েছে। কারণটি কি? কে চালায় এই দলটি? এই যে আমি আপনাকে দেখিয়ে দিই, 2019 সালের 1 সেপ্টেম্বর একদম দৈনিক ভোরের কাগজের সাক্ষাৎকার, আপনার টেবিলে আমি একাধিকবার বলেছি। শিরোনাম, 2014 নির্বাচনে অংশ না নেওয়া সবচেয়ে বড় ভুল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটাই বাস্তবতা। এটা কিন্তু 2014 পরে না, কিন্তু 2014 পরে 5 বছরের সরকার গিয়েছে, 2018 নির্বাচন হয়েছে, তারপরে 2019 সালে 1 সেপ্টেম্বর তিনি সাক্ষাৎকার দিয়েছেন। আমি একটু বকুল ভাইয়ের কাছে যাবো। জনাব নূর আহমেদ বকুল, এই যে আলোচনা আমরা করছিলাম, যে বিষয়গুলো আপনি বলছিলেন, বিশেষ করে যাদেরকে আমরা মাঠের বিরোধী দল বলি, সুভাষ সিংহ রায় বিরোধী মহল বলছেন, বিরোধী পক্ষ বলছেন, যেভাবেই ব্যাখ্যা করি না কেন, বিএনপির হয়তো ভুল রয়েছে বা তাদের চলার পথে যে অসঙ্গতি, বিচ্যুতি, সেগুলোর কথা আমরা বলা হচ্ছে। কিন্তু এখন যে অবস্থাটা তৈরি হচ্ছে বা যেই অনাকাঙ্ক্ষিত কথা, মানে ঘটনাগুলোর কথা আমরা বলছি, বিশেষ করে ভোট ব্যবস্থায় যে অবস্থা তৈরি হয়েছে, সেটি তো নিঃসন্দেহে কারোই কাম্য নয়। এই যে একতরফার কথা আমরা বলছি, বা যেই সব জায়গায়, যেটি জনাব শুভ সিংহ রায় বলছিলেন, সেই জায়গাগুলোতে বিএনপির একার তো ক্ষতি হচ্ছে না, সামগ্রিকভাবে সাফার করছে তো পুরো দেশ বা জনগণ, সেখানে আপনারাও রয়েছেন, অন্যান্য দল। এটির থেকে উত্তরণের আসলে পথটা কোথায়? আমি আমার শুরুতেই আমি কিছু কথা বলেছিলাম যে এখানে একটা দর্শনগত সংকট বাংলাদেশকে ঘিরেই রয়েছে, এবং এই রাজনীতিটারই মানে নানান রকমের জটিলতা তারা নিজেদের মধ্যেই পতিত হন। আপনি দেখেন, আমি নির্বাচন বর্জন করতে পারে, কৌশল হিসেবে করতে পারে, এবং আমাদের এমনি একটা খুব বিখ্যাত কমরেড লেনিনের একটা ইয়ে আছে যে কোনো কিছু শুরু করতে গেলে 2 কদম পিছিয়ে, মানে আগাতে 1 কদম আগাতে গেলে পরে 2 কদম পিছাতে হয়। তো সেই পেছানোর তা যদি আপনি ভুল পদক্ষেপে পিছাতেই থাকেন, তাহলে তার আপনি আগাতে পারবেন এই কিছু না। বিএনপি নিজেই বলুক, এই যে সুভাষ সিংহ রায় পড়ে শোনালেন মির্জা ফখরুলের বক্তব্যের কথা, তা আপনি বাংলাদেশের বাস্তবতাটাকে মানে বিবর্জিত হয়ে একটা বলেই যাচ্ছেন নির্বাচন খারাপ হয়েছে, নির্বাচন খারাপ হয়েছে, ওই হলো সেই হলো, ক্রিয়ার প্রতিক্রিয়া আপনি বলতেছেন, কিন্তু আপনি নিজে কি ক্রিয়া করলেন? তা আপনি করেন, ফেলে দেন, সরকার ফেলে দেন, তা তো পারলেন। যদি সরকার ফেলে যদি একটা গণতন্ত্র আনতে পারতেন, তাহলে বুঝতাম যে লড়াইয়ের মধ্যে দিয়ে আছে না। কিন্তু বকুল ভাই, আমি যেটি বলছিলাম যে বিএনপি বাদে অপরাপর রাজনৈতিক দল যারা আছে তাদের এইখানে বাংলাদেশকে এখন যেটা আমি বলি, এটা তো সমাধানটা খুঁজে পেতে গেলে আর একটু আমার ভাষায় যদি বলি, বা আমার যে দর্শন আমি সেখান থেকে যদি বলি, আমরা কিন্তু পৃথিবীর একটা বড় ধরনের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে ব্যবস্থাপনা রয়েছে পৃথিবীতে, সেই ব্যবস্থাপনার একটা বড় ধরনের সংকট পৃথিবীতেই আছে। ও আপনি যদি ফ্রান্সের কথা বলেন, আপনি যদি জার্মানির কথা বলেন, আমেরিকার কথা বলেন, পৃথিবীর অন্যান্য অপরাপর দেশের কথা বলেন, সব জায়গাতেই কিন্তু আজকে ডেমোক্রেসি ইজ ইন ক্রাইসিস। এখানে পারফেক্ট কোনো কিছুই আপনি বের করে আনতে পারবেন না। তারপরও বাংলাদেশে আরেকটা বড় বিপদ হয়েছে, বাংলাদেশে বা আজকে ভারতের মতো দেশেও আপনি দেখেন যে আগে টাটা বিড়ালার গল্প শুনতাম যে গান্ধীজির সঙ্গে টাটা বিড়ালার সম্পর্ক আছে, এই কারণেই যে একটা জাতীয় পুঁজির বিকাশ ঘটাতে গান্ধীজির একটা অবস্থান আছে টাটা বিড়ালার সঙ্গে। কিন্তু আজকে টাটা বিড়ালারা আজকে ফ্যাক্টর না, আজকে ফ্যাক্টর হয়ে গেছে কর্পোরেট ক্যাপিটাল। আজকে আদানি আম্বানি হচ্ছে ফ্যাক্টর, তেমনি আমাদের বাংলাদেশে বহুলোকী ফ্যাক্টর, বহু মানুষই ফ্যাক্টর। এখন এই ধরনের জিনিসগুলোর সঙ্গেই
আমার এই গণতন্ত্রের যে সম্পর্ক রয়েছে অর্থনীতির সঙ্গে, এই সংকটটা যদি আমরা বুঝতাম, যেমন ধরেন দেশ শাসনের প্রশ্ন, আমরা কি 100% দেশ শাসন করতে পারছি? যদি দুর্নীতির কথা বলি, যে আমাদের প্রশাসন ব্যবস্থাপনায় যে দুর্নীতিটা আছে, এই দুর্নীতি আমি কতটুকু কমাতে পারছি? তাও যদি পারতাম, তাহলে এখানে যে গণতন্ত্রের, আমি যদি আরো গণতন্ত্র, আরো সৌন্দর্য, আরো মানে সুখী সমৃদ্ধি দেশ, এগুলো যদি আমি চাইতে চেষ্টা করি, তাহলে আমাকে ওই অনুশীলন গুলো কিন্তু প্যারালালি করতে হবে। আমাদের ক্ষতিটা হয়ে হচ্ছে ওই জায়গাটা, যে আজকে চুরি করছে একটা লোক, চোর বলছি বটে, কিন্তু বিচার করতে পারছে না। এই যে ব্যাংকগুলো মার্জারের সিদ্ধান্ত হলো, এই ব্যাংক মার্জারের সিদ্ধান্ত কার পক্ষে গেল? চোরদের পক্ষে গেল। চোরদেরকে রক্ষা করা হলো, তাদের শাস্তি হলো না। হ্যাঁ, আপনি ইকোনমি সবল রাখতেছেন, আপনি বিপদ থেকে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু চোরদেরকে তো আপনি বিচার করে দিতে পারলেন না। আজকে বাংলাদেশের ইকোনমিতে যে এই যে প্রত্যেক দিন একটা করে পণ্য ব্যবস্থাপনায় দেখেন একটা করে লুট হয়, 10 দিনের একটা কি বলে হোর্ডিং হয়, সেই 10 দিনে মুনাফা শুরু করে মুনাফা লুটে খায়। এই আজকে এই সিজন চলছে, এখন আলুর দাম 60 টাকা কেজি হয়ে গেল, তা 2 মাস পর আলু 80 টাকা কেজি হবে। এই ব্যবস্থাপনাগুলো, এইগুলোর জন্য মাঠে একটা গণতান্ত্রিক সংগ্রাম থাকতে হয়। এটাও একটা বিরোধী দলের, বিরোধী রাজনৈতিক শক্তির কাজ। এটা সরকারের জন্য সহায়তা আনে। মজুতদারি আইন আমার সমাজে আছে, মজুতদার বিরোধিতার আইন আছে। সেই বিরোধিতার আইনকে কার্যকর করতে গেলে ওই দুর্নীতিবাজ মানুষের বিরুদ্ধে যদি জনগণের সংগ্রামের জায়গায় রাজনৈতিক দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো, জনগণের দলগুলো যদি লড়াই না করে, তাহলে গণতন্ত্র এখানে। অসংখ্য ধন্যবাদ। এই কথাগুলোই আমাদের মনে হয় যে ভাবা দরকার। এটা দুইজন বিজ্ঞ আলোচক যেভাবে আলোচনা করলেন, আমি একদিকে লজ্জিত, একদিকে দুঃখিত, আরেকদিকে ব্যথিত। আরে বাবা, যে দেশে প্রতিষ্ঠিত লুটেরা, লুটপাটকারী, টাকা পাচারকারী, তার বিস্তার দুর্নীতি তদন্ত করা যাবে না, কোন কোর্টে রায় হলো? কার বেঞ্চে রায় হলো? দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ, সেই বেঞ্চ বলে দিল এছাড়া দুর্নীতি তদন্ত করা যাবে না। মনে যেতে ইচ্ছা করবে, কোন দেশ দুর্নীতি তদন্ত করা যাবে না প্রধান বিচারপতিকে বলতে হবে? আবার তার পক্ষে কথা, শেয়ার মার্কেটের দাম বাড়তে বাড়তে লাভ দিয়ে এমন জায়গায় উঠে গেছিল, আবার আজকে আবার বাড়াচ্ছে, নামবিহীন, কোনো অবস্থান নাই, তাদের শেয়ার মার্কেটে নিয়ে এসে এইগুলি পাচারাটা করতেছে। সুভাষ চন্দ্র রায়ের একটা কথার সাথে আমি একমত, যে আজকে বাংলাদেশ পৃথিবীর বিস্ময়, তাই তো? তাহলে 12 বছরে 146 বিলিয়ন টাকা লোন করে কোন দেশ? 10,000 টাকা, 12,000 টাকা পদ্মা সেতু 35,000 টাকা হাজার করে যায়। বিস্ময়, পৃথিবীর কোন দেশে বাংলাদেশে 1 কিলোমিটার রাস্তা করতে লাগে 80-90 কোটি টাকা, পৃথিবীর কোন দেশে এত টাকা লাগে না। আমরা ভুবনেশ্বরকে ব্রিজ করেছিল কত, 11 কিলোমিটার রাস্তা, 11 কিলোমিটার ব্রিজ, কত টাকা? আর রাষ্ট্রের কথা বলে, আর এবারে ফখরুল আলম 19 সালে বলছে, কখন বলছে? 18 সালে নির্বাচন হয়ে যাওয়ার পরে ওই পরিপ্রেক্ষিতে বলছে, যখন আমরা 18 সালে নির্বাচনে গেলামই তখন 19 সালে নামাজাটাই ভুলছে। 14 সালে ওই চুরিটা তখন এত চুরি করতে পারতো না, তখন চোররা এত পাকাপোক্ত চোর হয়নি। আবার দেখেন, উনি সকালবেলা গিয়ে বললেন এই কেন্দ্রে যেমন ভোট হচ্ছে এমন ভোট হলে পারে আমরা এই কেন্দ্রে। তারপর যখন অন্য কেন্দ্রে গিয়ে তারপর যখন জানলেন শুনলেন, তখন বলে রাতের বেলা ভোট হয়ে গেছে, এই কথাটা আর বল না, ওই তো সকালবেলা ওই কথাটাই বলে। এখন কথা হলো যে ভোট ডাকাত, ভোট চোর, দুর্নীতিবাজ, আইন শৃঙ্খলার অবনতি করে দেশকে তছনছ করে দেওয়ার পর তারা যখন বড় কথা বলে, যদি বলছেন এইসব বর্জন করে তো আসলে কি অর্জন করছে? অবশ্য জনগণের স্বার্থে আমরা আছে। দেখেন সুভাষ চন্দ্র রায় বলল, তার কিন্তু সব তথ্য কিন্তু লেখা হয়, দেখেন কাগজ, এক গাদা কাগজ, কিন্তু ওখানে লেখা নেই। কিন্তু বিএনপির অধীনে বাংলাদেশে একটি মাত্র নির্বাচন হয়েছে 1979 সালে, এখানে আওয়ামী লীগ 69টা সিট পেয়েছে, মই একটা পেয়েছে 40টা, বিএনপির 29টা 7টা দেয়নি আর কি। তারা আওয়ামী লীগ ক্ষতবিক্ষত 75, 15 আগস্ট স্বাভাবিক। আর একটা নির্বাচন হচ্ছে 15 ফেব্রুয়ারি, সেই নির্বাচনকে স্যালুট করতে হবে। তো ওই নির্বাচনের মধ্যে দিয়ে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংশোধন করেছিল, বিধায়ী আওয়ামী লীগ 96 সালে ক্ষমতায় গিয়েছিল। তাহলে ওই নির্বাচনকে বিতর্কিত করবেন, তাহলে ওই নির্বাচনে বিল পাস হলো, সেই বিলকে আপনি
অবলম্বন করে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা গেলেন, আবার ওই নির্বাচনে আপনি সমালোচনা করবে, এটাকে হয়? এবার দেখেন 15 সালে 15 এই যে নেতারা এই যে কথায় কথায় বললে যে বিএনপি এই করছে, সে আর 15 আগস্ট সৃষ্টি হবে কেন? বিএনপি আসবে কেন? যে মানে আসবেন কেন উনি রাজনীতিতে? কাদের কারণে এসেছে? আওয়ামী লীগের বিশ্বাসঘাতক বেঈমান যারা 75 15 আগস্টে ঘটনা ঘটিয়ে বেহায়া নির্লজ্জের মতো তারা সব মন্ত্রিসভায় যোগদান করেছে। আর আওয়ামী লীগের সব এমপিরা হুড় করে তার পিছনে পিছনে গিয়ে সংসদ ধরে জি হুজুর আচ্ছা করে একজনের প্রতিবাদ করলো না। আরে আমি তো বাংলাদেশে প্রথম, আমি বলি আমি প্রথম প্রতিবাদকারী। ভোরে একদিনের বলার পর আমার রুমে গলা টিপে ধরেছিলাম। আমি সর্বপ্রথম নির্যাতন আমার উপর হয়েছিল, নির্যাতন ভোগকারী, তার নাম হাবিব। সারাদিন আমাকে আটকে রেখে রুমের ভিতরে টর্চার করেছে। আমি সকালবেলা গলা টিপে ধরেছিলাম, এই কথা যখন মেজর ডালিম বলতেছিল শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, আমার রুমেরটা গলা টিপে ধরেছিলাম। তারপরে যখন বাস্তব হয়ে গেল, যখন নাচতেছে সব হল, তখন আমাকে সারাদিন আমাকে টর্চার করছে। সে আমি দেখেছি। আওয়ামী লীগের এই কালফুলটা কোথায় ছিল বলবো? আমি বলি আমি অনেকক্ষণ বলেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে দেশ যদি না আসে, আওয়ামী লীগ যতই এখন ই করুক না কেন, আওয়ামী লীগের জন্য ভয়ানক দিন অপেক্ষা করছে। অসংখ্য ধন্যবাদ। এখন এই বিষয়ে কথা বলাটা খুব কঠিন কাজ, এবং হাবিবের সামনে কথা বলাটা খুব কঠিন। কেন এই জন্য কঠিন যে একসময় তাকে নেতা মেনেই রাজনীতি করেছি, এখন রাজনীতি করি না, কিন্তু এই রেখাগত রয়ে যায়। আমি তো বলি বিলুপ্তির পথে বিএনপি, এবং কনভেনশন মুসলিম লীগের পরিণতি থেকে বরণ করতে হচ্ছে, কারণ তারা মহাপাপ করেছে। আওয়ামী লীগ তার জন্মসূত্রে পাওয়া সংগ্রামী চেতনার বাইরে কখনো যায়নি, ভুল ত্রুটি আছে এবং তার সংশোধনের উদ্যোগও আছে। আপনি ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন। আপনি পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলেন, এখন আবার ষড়যন্ত্র করছেন কি 10,000 কোটি টাকা, পদ্মা সেতু 40,000 কোটি টাকা। অঙ্ক জানেন না, বিজ্ঞান জানেন না, বিএনপি নেতৃত্ব করেন, হাইব্রের কথা বলছি না, কি বলেন এগুলো? ভূমিরাজিকা সেতুর সাথে তুলনা করেন পদ্মা সেতুর। আমাদের নদীর পরে সবচেয়ে দুর্বার বেগে খরস্রোতা নদী হচ্ছে পদ্মা। এই বিষয় যে কত গভীরতাকে যেতে হয়েছে, তার সঙ্গে তুলনা করেন। ভারতের যারা করেছেন এই ভূমিরাজিকা সেতু, তারা কোন দাবি করেছেন? তাদের যে বিশ্বব্যাংক যে ষড়যন্ত্রের প্রেক্ষাপট তৈরি করেছিল, বিশ্বব্যাংক এই পদ্মা সেতুর অবস্থানে থাকার সময় সর্বশেষ সংশোধিত বাজেট হয়েছিল 25,000 কোটি টাকা। তারপরে আবার ডলারের সাথে টাকার মূল্য দেখেন তখন কি ঘটেছিল, এবং পদ্মা সেতুর সাথে রেল সংযুক্ত হয়েছে, কত কি ঘটনা। আবার নতুন করে বলবো মাত্র টেবিলে আলোচনা করেছি। অতএব বিএনপি মানে কি জানেন? বিএনপি মানে হচ্ছে যে ডেমোক্রেসিটার সংজ্ঞা আছে না, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। আর বিএনপির মানে হচ্ছে অফ দ্য কনস্পিরেসি, বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি। এদের কোনো বাংলাদেশ বোধ জাগ্রত হয়নি। যারা যাদের প্রভু রয়েছে বাইরে, তারা মনে করে প্রভুরাই তার সবকিছু করে দেবে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র এখন সেই জায়গায় কিন্তু নাই। চক্রান্ত করেন বাংলাদেশের গণতন্ত্রের এই জায়গায় তারা দাঁড়াতে পারবে না। 3600 কোটি টাকা দিয়ে যমুনা সেতুর উপর কিন্তু ব্রিজ আছে। আপনি এই তথ্য নিয়ে এসেন না হাবিব ভাই, জেনে বলছি, আমার মাথার মধ্যে তথ্য কোথায় আছে আপনি বলেন না, আমাকে বলেন না, শেষ করতে দিন। পদ্মাটা এক নয়, বলছি তো স্রোতের কারণে আপনি পদ্মা সেতুর সঙ্গে তুলনা করছেন, কোন জায়গায় আছেন? না আমি বলি, আমি খালদা কি বলেছেন, আমি বলি এই পদ্মা সেতু করতে পারবে না। কথার ভিতর কথা বলেছেন, এই সরকার আগে শেষ করতে দাও, ডুবোজাহাজ এনেছে তোমার সবচেয়ে তোমার আকাশে ওরে, এই জায়গায় তোমার অভ্যাসটা খারাপ। আমি তোকে বলে যে আমি অভ্যাসটা খারাপ থাকবেই, আমি তো খারাপ ভালো করতে পারবো না। জি ভাই বলেন। সেটা হলো এই রাজনীতি মিথ্যাচার করেন না, অনস্পেসি করেন না। আমি একটা মিথ্যা কথা বলি না জীবনে, অনস্পেসি করেন না। আমি বলি তো একটা মিথ্যা কথা বলি না। আমি যখন একটা পদ্মা সেতু করি আর যমুনা সেতু করি, আমি সার্ভে করব, আমার জমি কতক্ষণ অধিগ্রহণ করতে হবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদ্মা সেতু নিয়ে পড়ানো হচ্ছে, খবর রাখেন না। এইটাকে আমি জানি, আমি জানি। আমার তখনই আমাকে যেটা করতে, আপনি কলম দিয়ে আপনি এখানে ই করায় সার্ভে করায়, আপনি পরে ই বাড়াচ্ছেন, আমরা জানি না।
ডলারের দাম বাড়ছে আবার এগুলো আরে ব্রিজের এগুলো আচ্ছা খরচ এগুলো পল্টনের বক্তৃতা না, হাবিব ভাই, এটা পল্টনের বক্তৃতা না। আচ্ছা এটা বলেটা কি বললাম তো, পদ্মা সেতু কথা বলতে চান না, বিপদে পড়বে, কি বলে বিপদে পড়বে। শেষ করে মানুষের যে বলেন না, না না আমি বরিশালে যে বলেন, ফরিদপুরে যে বলেন, খুলনায় যে বলেন, সেটা তো বিপদে পড়বেন। তাই বলে আমি এটাকে ই করবো। খরস্রোতা নদী কয়টা পাইল খরস্রোতার ভিতরে পড়ছে, আপনি তো এগুলো ডিবে গেছে। আপনার বিএনপি জানেন না, তাই বলে কি যে আমি সার্ভে করি, যেটা আমি বাজেট করলাম, আমি যখন বিল্ডিং এ আমি তো কিছু কনস্ট্রাকশন কাজ করি ছোটখাটো হলেও, একটা বিল্ডিং এ যখন আমি টেন্ডার দিই, যখন ওর সুইচ টুইচ এটা সেটা ওর টাইল সব কিছু পদ্মা সেতু যখন ইয়ে হয়েছে, তখন সবকিছু জমি অধিগ্রহণ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে এটা করা হয়েছে। ব্রিজের আমি তো বললাম বিশ্ব ব্যাংক থাকা অবস্থায় 25,000 কোটি টাকা বাজেট হয়েছে। আমার ধারণা আছে, এই সরকার দুটো ডুবোজাহাজ কিনেছে, পানিতে ডুবে গেছে, এমন ডুবোজাহাজ আকাশে। কে বলে এগুলি? বাংলাদেশ রিপোর্ট অসংখ্য ধন্যবাদ।